লাস্ট ক্লাসে যে যা আলোচনা করেছিলাম যে কন্টেন্ট ওইটাকে একটু রিভাইজ করে দেন আজকের কন্টেন্টে আসছে। আপনারা দেখবেন যে ফান্ডামেন্টাল 1 নামে যে ক্লাস নোটটা ছিল, যারা লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল তারা তো ওটা দেখেছে ওপেন করে, আর যারা আজকে ফার্স্ট তারা এই কন্টেন্টটা দেখবেন। এই কন্টেন্টটা কঠিন কিছুই না, আর রেকর্ডেড এটা তো পাবেনই আপনার ইউটিউবে। সো ডিসকাশন ফার্স্ট ক্লাসের রেকর্ডিং হারিয়ে গেছে, দেখলাম না এখানে করেছিলাম, করছি না, করার পরে চেকও করছি যে এখন নাই, তো হোয়াট ক্যান আই ডু। এখন ওটা আমাকে আবার হচ্ছে একটা ফাঁকা ক্লাসে বসে আবার একটা রেকর্ডিং করতে হবে এই নোটটা, দেন ওইটা ইউটিউবে আসবে। তো ফর দ্য টাইম বিং আমরা যেটা করতে পারি এটাকে একটু সংক্ষেপে একটু রিপিট করি, 5 মিনিটের মতো টাইম নিয়ে গত ক্লাসের কন্টেন্ট একটু রিপিট করি, দেন আজকে নতুন টপিকে আসি। আজকে আমাদের 3 আওয়ার্স লং ক্লাস, সো আমরা এনাফ টাইম পাবো, এবং কম্পিউটার আমাদের আসছে যেহেতু নেট নাই, সো আমরা কিছু প্র্যাকটিস সেশন এইগুলিকে ওয়ার্ড এক্সেলের ব্যাপারটা পরে আসবে। আজকে আমরা নাম্বার সিস্টেম করবো আর কি সেকেন্ড সেশনে। ইম্পর্টেন্ট কি জানা করবে? হ্যাঁ ইম্পর্টেন্ট কি জানা করবে? না শোভন স্যার। ঠিক আছে। সো আমরা কতদিনকে দেখেছিলাম যে ফার্স্টে ডিসকাশন করেছিলাম হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার বিষয়টা কি, এটাকে আপনারা জানেন সবই, কম্পিউটারে যে এরকম দেখতে এখানে গেম খেলা যায়, এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো যায়, এইটাকে কম্পিউটার বলে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি সংজ্ঞাটা বইয়ের ভাষায় লিখেন বা পরীক্ষায় লিখবেন কিভাবে সেভাবে লিখেন, then you have to say 1 or 2 sentence about what is computer. So আপনাদের সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে কম্পিউটার is an electronic device that takes raw input, process the data and gives output and store them. তার মানে আমাকে কম্পিউটার কি করছে, ইউজার থেকে র ডেটাকে ইনপুট আকারে নিচ্ছে, ওটাকে প্রসেস করছে। প্রসেসটা কিভাবে হয়? প্রসেসটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং কোডের মাধ্যমে যে প্রোগ্রাম বা অ্যাপসগুলি তৈরি করা হয়। যেমন মনে করেন একটা ক্যালকুলেটর, যেখান থেকে আপনি যোগ বিয়োগ করবেন, ওই যে আপনি 2 + 3 দিলেন, দিয়ে ইকুয়াল টু দিলেন, এইটাই হচ্ছে প্রসেস। প্রসেস করে আপনাকে রেজাল্ট দিচ্ছে 5, তো ওই 5 আপনি রেজাল্টটা পাচ্ছেন, এবং ওইটাকে চাইলে আপনি স্টোরও করে রাখতে পারছেন ফর ফার্দার ইউজ। নেক্সট আমি রেজাল্টটাকে পুনরায় ইউজ করার জন্য বা টোটাল ইনপুট আউটপুট সবটাকেই আপনি চাইলে স্টোর করে রাখতে পারেন। দিস ইজ কম্পিউটার। ওকে, তো এরপর আমরা বলেছিলাম সাম ফাংশনালিটিস অফ কম্পিউটার, আপনাদের এখানে দেওয়া ছিল কম্পিউটার, প্লিজ, এন্ড ছিল হচ্ছে আমরা অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার আমরা ডিসকাশন করেছিলাম, এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটারও অলসো ডিসকাস করা হয়েছিল। আপনাদের ক্লাস নোটটা মাঝে মাঝে একটু মডিফাই হতে পারে, মনে করেন আগের দিন যে ক্লাস নোট ছিল ওইটার ভিতরে আরেকটু নতুন কিছু মডিফাই হয়েছে। সো এখন যারা ওপেন করে দেখবেন যে ওই মডিফিকেশনটুকু চলে আসবে আর কি। সো আমরা কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা দেখবেন যে পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে ক্লাস নোটের মধ্যে। সো ইউ নিড নট টু একদম মুখস্থ করার দরকার নাই, জাস্ট আন্ডারস্ট্যান্ড করবেন, এবং ওই অনুযায়ী আপনারা নিজেদের মতো করে একটু লিখতে পারলেই হবে। সাম অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আমরা আলোচনা করেছিলাম। তারপরে ছিল আমাদের কম্পিউটারের ভ্যারিয়াস ফিল্ডসে, মানে কম্পিউটারের ব্যবহার, আমরা কোন কোন পারপাসে আমরা কম্পিউটার ইউজ করি তার কিছু ব্যবহারের এক্সাম্পলস ছিল, যেটা কিছুটা শুরু হয়েছিল, পুরাটুকু শেষ করা হয়নি। সো আমি এখান থেকে কন্টিনিউ করছি আপনাদের। বিজনেস পারপাসে কম্পিউটার ইউজ হয়। আপনাদের যদি ফেসবুক থাকে, ফেসবুকে দেখেন ক্লাস নোটটা অ্যাজ ইট ইজ, আমার হাতে যে নোটটা দেখছেন এটাই আপনাদের সাথে শেয়ার করা আছে। সো বিজনেস পারপাসে আমরা ইউজ করতে পারি কি কি ক্ষেত্রে, সেইগুলি পয়েন্ট আকারে দেওয়া আছে। তো আমি যদি বলি কম্পিউটার হ্যাজ হাই স্পিড অফ ক্যালকুলেশন, ইন্টেলিজেন্স, অ্যাকুরেসি, এগুলি আমরা কম্পিউটার অ্যাডভান্টেজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেছিলাম। একটু খেয়াল করে শুনেন, আমি কিছুক্ষণ লেকচার দেওয়ার পরে আবার আপনাদের সময় দেব ডিসকাশনের জন্য। সো একটু ধরেন 15 মিনিট আমি হয়তো কথা বলবো কন্টিনিউয়াস, একটু মনোযোগ দিয়ে 15 মিনিট খেয়াল করবেন। তারপরে আমরা একটু ব্রেক দিয়ে আমরা আপনাদের আলোচনা, আপনাদের কোশ্চেন থাকলে, কোয়ারিজ থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করব। সো একটু মনোযোগ রাখবেন। বেসিক্যালি এই কোর্সের মধ্যে বেশ অনেক কিছুই আসে, মানে কম্পিউটারের বেসিক্স আসবে, হার্ডওয়্যার সফটওয়্যার আসবে, দেন আজকে সেকেন্ড স্লটে আমরা নাম্বার সিস্টেম করব, ডিফারেন্ট টাইপ অফ নাম্বার সিস্টেম এর কনভার্সন। এটা কয়েকটা ক্লাস মিলে হবে, একদিনেই শেষ হবে না। এরপরে আমরা চলে যাব এক্সেল শিখবো ভালো করে, আমরা ওয়ার্ড শিখবো, আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সুন্দর প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে। নরমাল প্রেজেন্টেশন হয়তো আমরা কম বেশি অনেকেই পারি,
কিন্তু ওই নর্মাল প্রেজেন্টেশন আমার চলবে না, আপনাদের একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের প্রেজেন্টেশন করতে হবে, যেটা দেখলে সবাই বুঝবে যে না এই ছেলেটা পাওয়ার পয়েন্ট ভালো বা প্রেজেন্টেশন সেন্স আছে এরকম আর কি। সেন্সটা অনেকের মধ্যে নাও থাকতে পারে, কারণ গতদিন ক্লাসের মধ্যে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম আপনাদেরকে ক্রিয়েটিভ লার্নার হওয়ার বিষয়ে, যারা লাস্ট ক্লাসে ছিলেন মনে আছে না? তো ওইটা খেয়াল রাখবেন আর কি। তো আমরা বলছিলাম বিজনেস পারপাসে কি কি কাজে ইউজ হয়। দেখেন কম্পিউটার ইউজড ইন বিজনেস অর্গানাইজেশনস, আপনার পেরোল ক্যালকুলেশন করার জন্য। পেরোল মানে হচ্ছে যে একটা কোম্পানি লার্জ অর্গানাইজেশন হোক আর স্মল হোক, এখানে তো বেশ কিছু এমপ্লয়ি থাকে, তারা কতক্ষণ কাজ করেছে, কতদিন কাজ করেছে, তাদের স্যালারির হিসাবটা, এইটাকে বলা হয় পেরোল ক্যালকুলেশন। তো এটা যদি আমরা প্রত্যেক মাসে আমার ম্যানুয়ালি করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা মানে অনেক পেন অ্যান্ড পেপার ওয়ার্ক, সেই সাথে ম্যান পাওয়ারও লাগছে। বাট আমি যদি কম্পিউটারে এটার একটা সিম্পল, আপনি একটা এক্সেল ফাইলের মধ্যে যদি করে রাখেন একবার, ফার্স্ট টাইম করতে ধরলাম যে আমার কিছুক্ষণ সময় লাগছে, কিন্তু ওইটাকে আপনি প্রত্যেক মাসে জাস্ট ইউজ করতে পারছেন, উইদিন ফিউ মিনিটস আপনার পেরোল ক্যালকুলেশন হয়ে আপনার স্যালারি শিট বের হয়ে আসবে, খুব সহজেই করা যায়। ইভেন আমরা এক্সেলেও এই কাজগুলি শিখবো। তারপর আপনার বাজেটিং করা, বিভিন্ন কোম্পানির বাজেট অথবা সব রকম বাজেটের জন্য এটা দুটো লার্জ ক্যালকুলেশন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হেড থেকে ডেটাকে এনে তারপরে ক্যালকুলেট করতে হয় বাজেট তৈরি করা। সো এইগুলিকে খুব ইজিয়ার করা যায়, খুব ইজিলি করা যায়। আমাদের যদি কোনো স্পেসিফিক সফটওয়্যারের মাধ্যমে করি তা সেটাও করা যায়। আবার যদি আমরা মনে করি যে কোনো সফটওয়্যার না, আমি নিজেই আমার ক্যালকুলেশনের স্টেপসগুলি তৈরি করব, দেন ইউ ক্যান অলসো ডু দ্যাট। অ্যান্ড অলসো আপনি যেটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন যে আমার 12 মাসের আমি আমার খরচটা কেমন হয়েছে, কম বেশি হয়েছে, ওইটা ডেটা দেখে দেখে বোঝা। আর আপনার সাথে যদি একটা গ্রাফ থাকে 12 মাসের, এরকম 12টা বার থাকে, আপনি খুব সহজেই বুঝবেন যে ও আচ্ছা জুন মাসে আমার খরচ বেশি হয়েছিল, কত বেশি হয়েছিল, জুন মাসের বারের উপরে ভ্যালুটাও লেখা থাকে, তাই না? এরকম চার্ট আপনারা দেখেছেন। সো আমার টেবিল থেকে ডেটা পড়ে পড়ে বোঝার চেয়ে ডেটা ভিজুয়ালাইজেশন, মানে যে কোনো রকম চার্টের মাধ্যমে ডেটাটাকে ভিজুয়ালাইজ করা অনেক ইজিয়ার হয়, যে কাজগুলি কম্পিউটার ছাড়া আসলে পসিবল না। তারপর আপনাদের বলছে যে সেলস অ্যানালাইসিস, কোম্পানির সেল কেমন হলো সেটাকে নিয়ে অ্যানালাইসিস করা, এটাও আপনার হিউজ ডেটা নিয়ে কাজ, তাই না? আপনারা বুঝতেই পারছেন যে সেলস কে নিয়ে মানে গবেষণা করতে হবে, এবং ওইটা থেকে নেক্সট মাসে আমি কোন দিকে সেলটা আমার খারাপ যাচ্ছে, কোন দিকে ভালো যাচ্ছে, ফোকাস কোন দিকে করব, এই বিষয়গুলিকে অ্যানালাইজ করা, সেই বিষয়গুলি আমার আসছে। ফিনান্সিয়াল ফোরকাস্টিং, ফোরকাস্টিং মানে তো জানেন, বলেন তো কি একজন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফোরকাস্টিং? এই যে বলেন না ওয়েদার ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্টিং পূর্বাভাস, হ্যাঁ ফোরকাস্টিং কি ওয়েদার পূর্বাভাস, মানে ওয়েদার ফোরকাস্টিং মানে কি, ওয়েদারের পূর্বাভাস, মানে আগাম কি ঝড় আসতেছে, কেমন ওয়েদার আসছে সামনে, এইটার পূর্বাভাস। তো আপনার এখানে আমরা যেটা বলছি যে ফিনান্সিয়াল ফোরকাস্টিং মানে আমার যেইভাবে আমি আগাচ্ছি তাতে আমার নেক্সট ডে লাভ হবে না লস হবে, বা কতটা লাভ লস হবে, সেই বিষয়গুলিকেও পুরো প্ল্যান করা যায়, মানে ক্যালকুলেশন করা যায় আর কি। তো বিজনেস ক্ষেত্রে এছাড়াও আপনার ম্যানেজিং এমপ্লয়ি ডেটাবেজ, বা আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাদের সকল স্টুডেন্টের ডেটাগুলি সব একটা ডেটাবেজে আছে, যার যেই ডিটেল ইনফরমেশন যেটা আপনার ফর্মে লিখেছেন সেইগুলিও আছে, প্লাস আপনারা কোন সেমিস্টারে কোন সাবজেক্ট নিয়েছেন, কোন কি রেজাল্ট করেছেন, একদম ডিটেলস মার্কস ডিস্ট্রিবিউশন, মানে অ্যাসাইনমেন্টে কত, কুইজে কত, সব হিস্টোরি বের হয়ে যাবে। ঠিক আছে, আপনি যখন 4 বছর শেষে আপনি দেখতে যাবেন যে আমি ওই ফার্স্ট সেমিস্টারের কুইজগুলিতে 3টা কুইজ হয়েছিল, কোন কুইজে কত পেয়েছি, মিড টার্মে কত পেয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের এরকম ফুল ডেটা আপনাদের থাকবে। তো এইটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে প্রত্যেক স্টুডেন্টের জন্য আমার দেখা যাচ্ছে একটা খাতা মেইনটেইন করতে হচ্ছে। তো ইউনিভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্ট থাকে, অনেক এমপ্লয়িজ থাকে, সবার সকল ডেটাকে খুব ইজিলি মেইনটেইন করা যায় আমাদের, এবং বলছে মেইনটেনেন্স অফ স্টক। তো বিজনেস পারপাসে দেখেন যে এরকম অনেক কিছুতে কম্পিউটার ব্যবহার করা হয়। সেম ভাবে আপনার ক্লাস নোটটা যাদের পসিবল, মানে স্মার্টফোন তো সবার কাছেই আছে, একটু স্মার্টফোনে এই ক্লাস নোটটা একটু দেখেন, আমার বলার পাশাপাশি একটু সামনে রাখেন আর কি। ব্যাংকিং সেক্টরে আমাদের কম্পিউটারের খুব ব্যবহার হচ্ছে। দেখেন আগে কম্পিউটার ব্যাংকগুলি সব ম্যানুয়াল ছিল, সারাদিন দেখতেন যে ওই ব্যাংকের অফিসাররা লিখছে, খাতা ধরে ভরে লিখতেছে। এখন কিন্তু সবার ডেস্কের সামনেই কম্পিউটার দেওয়া। ইভেন ট্রানজেকশনস গুলি কি, আগে ট্রানজেকশন করতে গেলে আপনার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, স্যার এটা কি ফার্স্ট লেকচার? ফার্স্ট লেকচারের 60 পেজ, আমি বলি এটা স্যার, 2 নাম্বার এটা পেজ, অবশ্যই। 2 নাম্বার পেজ। থার্ড পেজ, ফার্স্ট পিডিএফ। ফার্স্ট পিডিএফ এ কন্টিনিউ করছি। ফার্স্ট পিডিএফ এর থার্ড পেজ, আপনি স্যার প্রবলেম ছিল। আচ্ছা
তো ব্যাংকিং এ দেখবেন যে যেটা বলছিলাম আগে তো এরকম ম্যানুয়াল হতো, যেটা এখন দেখতেছেন যে সব অফিসারদের ডেস্কের সামনে কম্পিউটার থাকে। আমার ট্রানজিশন দেশের মধ্যে যে কোনো জায়গায় অথবা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গায় আপনার ট্রানজিশন সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে আপনার ভেরিফাই হয়ে টাকাটা প্রসিড করতে যতটুকু টাকা চলে যাচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, ইভেন দেশের মধ্যে যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, যেটা আগে এত ইজিয়ার ছিল না। মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতেই দেখা যাচ্ছে 2-3 দিন লাগতো, যে প্রসেসগুলি ছিল আর কি। সামনে দিয়ে বুঝতে পারি। তো দেখেন ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা বলছি অনলাইন অ্যাকাউন্টিং ফ্যাসিলিটি। অনলাইন আপনারা বুঝতেই পারছেন, আমি পয়েন্টসগুলি বলি, সবকিছু আসলে এত ডিটেইলস বলতে গেলে এই গতদিনকে এক পাতা এক্সপ্লেন করতে আমাদের 1.5 ঘন্টা লেগে গেছিল। তো আপনার পয়েন্টগুলি বললে মনে খেয়াল রাখবেন, এবং আপনাকে যখন বলা হবে যে কোন কোন সেক্টরে কম্পিউটার কিভাবে কি পারপাসে ইউজ হয়, যদি আপনাকে কোশ্চেন করা হয় যে ব্যাংকিং সেক্টরে কম্পিউটার কি ইউজ, আপনি এটা একটু এক্সপ্লেন করেন, তো সেক্ষেত্রে আপনি যেন 3-4 লাইন লিখতে পারেন, সেই ক্যাপাসিটিটুকু আপনারা এতটুকু পড়লেই হবে, ঠিক আছে? তো দেখেন যে অনলাইন অ্যাকাউন্টিং ফ্যাসিলিটি, যেটা একটু আগে ডিসকাস করছিলাম, হুইচ ইনক্লুডস চেকিং কারেন্ট ব্যালেন্স। আপনি যে কোনো সময় আপনার হচ্ছে থেকে মোবাইল থেকে আপনার অ্যাপসের ব্যালেন্স মানে অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাপস থেকে যে কোনো সময় আমরা চেক করতে পারছি। যাদের আসে তাদের কাছে একটু মেসেজটা পৌঁছে যাবে। ইনশাআল্লাহ স্যার। তো আমরা গ্রুপে একটা মেসেজ দিয়ে দিলে মনে হয় ভালো হবে। স্যার দিয়ে দিন, স্যার। কি দিছো? আচ্ছা ভাই, এত একটা সওয়াল লাগবে না, ঠিক আছে? যেটুকু বলেছে এতটুকু করি। তো আমরা ডিসকাস করছিলাম ব্যাংকিং সেক্টরে হাউ উই ক্যান টেক দ্য ফ্যাসিলিটিস অফ কম্পিউটার। ওকে, তো আমরা যেন এত কষ্ট করি সামনেটা। আচ্ছা দেখেন, তাহলে বলছিলাম যে অনলাইনে আমরা কি করতে পারছি, চেকিং দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স, মেকিং ডিপোজিট অ্যান্ড উইথড্র অ্যান্ড কি লং ক্লাস নাকি ভুল ক্লাসে চলে আসছে কোন ব্যাচে এরা কারা? কথা তো উত্তর তো দিল না। আচ্ছা দেখেন, তাছাড়া যে বললাম যে চেকিং ইন্টারেস্ট, চার্জ, শেয়ার, ট্রাস্টি রেকর্ড এটসেট্রা। তাছাড়া আপনার এটিএম মেশিনগুলির মাধ্যমে যে উইথড্র করি আমরা, মানি উইথড্র করি অথবা ডিপোজিট মেশিনে ডিপোজিট করি, এইগুলিও কিন্তু এই কম্পিউটারের একটা ফ্যাসিলিটি। কম্পিউটারাইজ না হলে কিন্তু এই কাজগুলি আমরা করতে পারতাম না। ব্যাংকিং সেক্টরে আমাদেরকে অনেক বেশি ফ্যাসিলিটেট করেছে কম্পিউটার। দেন আরো কিছু আছে, ইন্স্যুরেন্স ক্ষেত্রে আছে, বলতেছে প্রডিউস টু কন্টিনিউ উইথ পলিসিস, স্টার্টিং ডেট অফ পলিসি এটসেট্রা, মিউচুয়ালি ডেট, বোনাস, সার্ভাইভাল বেনিফিট এটসেট্রা, এইসব ক্ষেত্রে আসে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এডুকেশন সেক্টরে। এডুকেশন সেক্টরের আমরা যে কম্পিউটার বেসড এডুকেশন, এইটার মাধ্যমে দেখেন যে আপনার সব রিসোর্স এখন ইন্টারনেটে পান। একটা হিউজ রিসোর্স না আমাদের সামনে, আপনার যে কোনো টপিকের উপরে সার্চ দিলে আপনার সেটাকে খুব সহজে আপনি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, দিস আর মাই। তো এইটা আপনাদের জন্য একটা অনেক বড় ফ্যাসিলিটি, মানে আমাদের সবার জন্য অনেক বড় ফ্যাসিলিটি, যে না হলে এই টপিকের উপরে লাইব্রেরিতে যেতে হতো, বই খুঁজে বের করতে হতো, আলাদা আলাদা বই থেকে আলাদা আলাদা ইনফরমেশন নিতে হতো। বাট আপনি যে কোনো একটা টপিক যেটা আপনি জানেন না, যেটা আপনি জানতে চান, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে খুব সহজে আমরা পাচ্ছেন। সো এই যে ইন্টারনেটে সার্চ দেবো, তার জন্য তো আমার কম্পিউটার দরকার ছিল। কম্পিউটার না হলে আমি ইন্টারনেটে কিভাবে ইউজ করতাম? তো সেটাই আমরা বলছিলাম যে দ্য কম্পিউটার প্রোভাইডস এ টুল ইন এডুকেশন সিস্টেম known as CBE, computer based education, এবং এইটার মাধ্যমে আমরা কি করছি, কম্পিউটার এডুকেশন ইজ র্যাপিডলি ইনক্রিজিং দ্য গ্রাফ অফ নাম্বার অফ কম্পিউটার স্টুডেন্টস এন্ড দেয়ার আর নাম্বার অফ মেথডস। আমরা দেখেন এই আগে কিন্তু এই সিএসসি বলে সাবজেক্টই ছিল না, তাই না? সিএসসি আপনি 90-র আগে সিএসসি বলে এরকম সাবজেক্টই ছিল না, যেখানে আমরা এখন দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টেরই ইচ্ছা যে তারা কম্পিউটার সায়েন্স পড়বে এবং আগ্রহ আসছে। তো সবকিছুই আমাদের এই টেকনোলজির অ্যাডভান্টেজের কারণেই আমরা পাচ্ছি আর কি। আর কিছু আছে, আমি প্রত্যেকটা ডিটেলসে যাব না। মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন যে মেইন পয়েন্টস দুটো একটা বলি, যে অ্যাডভার্টাইজিং অথবা হোম শপিং, এইসবে কিন্তু কম্পিউটারাইজড। আপনার হ্যান্ডেল ডিভাইস যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এখান থেকেও কিন্তু এটাকেও কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পিউটার।
বিকজ আপনি এটার মধ্যে অ্যাপ্লিকেশনসগুলি ইউজ করতে পারছেন, যেগুলি কম্পিউটারে আমরা কাজ করি, মানে কম্পিউটারে যা কাজ করা যায় সেই অ্যাপ্লিকেশনসগুলি আপনি মোবাইলে ইউজ করতে পারেন। সো দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, কম্পিউটার ক্যাটাগরির মধ্যে পড়ে। আপনার যখন নেক্সটে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বলবো যে কত ধরনের কম্পিউটার হয়, তখন আপনারা দেখবেন যে এই সব কিছুই চলে আসে ক্যাটাগরির মধ্যে। অ্যান্ড অ্যাডভার্টাইজিং, হোম শপিং, এইসব ক্যাটাগরিতে আমরা মার্কেটিং ইউজ করতে পারি। হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করছি, যেমন হসপিটালসগুলিতে আপনারা দেখেন যে সব কিছু এখন কম্পিউটারাইজড হয়ে গেছে, মেশিনসগুলি। তার মানে আপনার যেই পেশেন্টের ডেটাটা পাচ্ছে, পেশেন্টের ডেটাটা অ্যানালাইজ করে ওইটার যে রিপোর্ট জেনারেশন সব কিছুই কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, এবং আমরা ভিজুয়ালাইজও করতে পারছি, স্ক্রিনের মাধ্যমে দেখতেও পারছি। সো কয়েকটা পয়েন্ট এখানে আছে, যেমন দেখেন যে ডায়াগনস্টিক সিস্টেম আছে, তারপরে ল্যাবের টেস্ট, এইগুলিকে আসছে টেস্ট অ্যান্ড রিপোর্ট প্রিপেয়ার্ড বাই কম্পিউটার, তারপরে পেশেন্ট মনিটরিং সিস্টেম, ফার্মা ইনফরমেশন সিস্টেম, মানে ফার্মেসিতে আমার যেই টোটাল ওষুধ আছে তারও একটা আমি ইনভেন্টরি করতে পারছি, সেল রিপোর্ট করতে পারছি। সার্জারির ক্ষেত্রে নাওএডেজ কম্পিউটারস আর অলসো ইউজড ফর পারফর্মিং সার্জারি, কম্পিউটারের মাধ্যমেও কিন্তু বেশ কিছু সার্জারি অটোমেটিক্যালি করা হয়। আপনারা কতটুকু জানেন জানি না, কারণ এখন দেখবেন যে রোবোটিক ডক্টর আছে আর কি, তারা ওই কমন কাজ যেগুলি, ওই টাইপের কমন কাজগুলি রোবোটিক ডক্টর দিয়েও করা যায়। তারপরে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের হিউজ এটার ইউজ আছে। আপনার মনে করেন যে কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাড যেটাকে বলে, তো ক্যাডের বিভিন্ন ভার্সন আছে, অটোক্যাড একটা পপুলার ভার্সন ক্যাডের। কম্পিউটার এইডেড ডিজাইনের মাধ্যমে আমরা যে বিভিন্ন স্ট্রাকচার, বড় বড় বিল্ডিং এর ডিজাইন করছি, বিভিন্ন মেশিনারিজের ডিজাইন করছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা একটা গাড়ি ডিজাইন করছে বা একটা ইঞ্জিনিয়ার পার্টসের ডিজাইন করছে, এইগুলিকে ম্যানুয়ালি করতে গেলে যতটা না আমাদেরকে এফোর্ট দিতে হতো বা একবার মিস্টেক হলে ড্রয়িংটাকে আবার নতুন করে করা লাগতো, সেটা কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে খুব ইজিলি করা যায় এবং মিস্টেকগুলিকেও ইজিলি কারেকশন করা যায়। লাইক মনে করেন আপনি টাইপ করছেন, একটা অ্যাপ্লিকেশন টাইপ করবেন, আপনি কতবার ভুল হচ্ছে আপনি মুছে আবার করতে পারছেন। বাট আপনি যদি একটা পেপারে লিখতেন, যদি ভুল হতো ওইটাকে কয়বার কাটবেন, এক জায়গায় দুই জায়গায় নাই কাটা যায়, কিন্তু আপনি বানান ভুল হতে পারে, সেন্টেন্স ভুল হতে পারে। তো এইগুলিকে নিয়ে আপনি তো একটা অ্যাপ্লিকেশন যদি এই অনেকগুলি ভুল নিয়ে যদি আপনি কারোর কাছে দেন, সেই অ্যাপ্লিকেশন তো গ্র্যান্ড হবে না। তাহলে আপনি যখন ওই ভুলগুলিকে কারেকশন করতে যাবেন তখন আপনাকে আবার রিরাইট করা লাগছে। তো কম্পিউটার যখন আমরা করি তখন এই রিরাইট করাটা অনেক ইজিয়ার, বুঝতেই পারছেন। সেম ভাবে ডিজাইনসগুলি আরো ডিফিকাল্ট থিংস। তো বড় বড় স্ট্রাকচারে যখন ডিজাইন করা হয়, এইগুলি কম্পিউটার এইডেড যে ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে করা হয়, এই সফটওয়্যারগুলি চলার জন্য কম্পিউটার দরকার। প্লাস আমরা ওই সফটওয়্যার ফ্যাসিলিটি তো আমরা বুঝতেই পারছি যে এটার মধ্যে খুব ইজিলি এডিট করা যায়। তারপরে বলছে মিলিটারিদের ইউজ হয়, মিলিটারিদের আপনার মিসাইল কন্ট্রোল, মিলিটারি কমিউনিকেশন, মিলিটারি অপারেশন এন্ড প্ল্যানিং, তারপরে স্মার্ট উইপন যেগুলি আছে, এই ধরনের গুলিতে সবকিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে, যে একটা মিসাইল আমার কোন রেঞ্জে যায় পড়বে বা কত দূরে আমি হিট করব। আপনারা দেখেন যে এই যে রাশিয়া মিসাইল ছুটতেছে, এরকম একটা বক্সের মধ্যে থেকে একবারে 12টা মিসাইল বের হয়, তাই না? বা 14টা 16টা মিসাইল বের হয়, 16টা কি একই লোকেশনে যেয়ে পড়ে, প্রত্যেকটা কিন্তু ডাইরেকশন সেট করা থাকে। তো ওই যে কাজগুলি করা হয়েছে এগুলি তো অটোমেটিক সেট করে দেওয়া হয়েছে, ফার্স্টে সেট করে দেওয়া হয়েছে, দেন এটা অটোমেটিক টার্গেটে হিট করছে। তো এইগুলিও তো সব কম্পিউটারাইজ সিস্টেম। তার মানে আমরা যে মানে এই সব ক্ষেত্রেও কতটা অ্যাডভান্স হয়েছে সেই জিনিসগুলিও আমরা একটু চাইলে আরো ডিটেলসে, প্রত্যেকটা বিষয়ে আরো ডিটেলসে জানা যেতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের অনেক ডেভেলপ হয়েছে। আমরা এখন ইমেল ইউজ করছি, চ্যাটিং করতেছি, যেটা আমাদের মধ্যে খুবই পপুলার, তাই না? যেটা আগে সম্ভব ছিল না। আমরা এখন মানে হরহামেশাই চ্যাটিং আমরা করতেই থাকি। তারপরে আমাদের এফটিপি সার্ভার আছে, যেখান থেকে আমরা হিউজ সাইজের যে কোনো ফাইল, সফটওয়্যার, মুভি ডাউনলোড করতে পারি খুব ইজিলি। এফটিপি সার্ভার থেকে টেলনেট ইউজ করা যায়, ভিডিও কনফারেন্সিং করা যায়, এই কাজগুলিকে আমরা খুব ইজিলি করতে পারি আর কি। দেন আসেন গভর্নমেন্টের বিভিন্ন পারপাসে ইউজ হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন পারপাসের মধ্যে গভর্নমেন্টের বাজেট, গভর্নমেন্টের সেলস ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স, তারপরে কম্পিটিশন অফ মেল ফিমেল রেশিও, কম্পিটিশন অফ ভোটার লিস্ট, কম্পিটিশন অফ ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং, বিভিন্ন পারপাসে গভর্নমেন্টের এই সার্ভিসগুলিতে কম্পিউটারের ইউজ হচ্ছে। তো এইগুলি হচ্ছে কম্পিউটারের কিছু ইউজ। নেক্সটের ডিসকাশন টপিক হচ্ছে আমাদের কম্পিউটারের জেনারেশন।
সো এটা আমাদের সেকেন্ড নোট কম্পিউটার জেনারেশনের মধ্যে আমরা দেখেন যে আপনারা এখন দেখতে পাচ্ছেন না, বাট এটা আপনার বাসায় যদি পিসি থাকে অথবা আপনার মোবাইলে নেট থাকে, আপনারা এই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন প্রত্যেকটার সাথে লিংক করা আছে, লিংক দেওয়া আছে। আপনারা এখানে শুধু লিখেছি যে ফার্স্ট জেনারেশন, মানে আমরা এখন আছি কম্পিউটারের ফিফথ জেনারেশনে, বাট এর আগে আরো 4টা জেনারেশন গেছে। সেই 4টা জেনারেশনের টাইম স্লটটা দেওয়া আছে এবং কি টাইপের কম্পিউটার ইউজ করা হতো তার মেইন ক্যাটাগরিটা দেওয়া আছে। লাইক এখানে বলা হচ্ছে যে আপনার ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেটা টাইম পিরিয়ড ছিল 1946 থেকে 1959 এবং এই সময় ইউজ করা হতো ভ্যাকিউম টিউব বেসড আর কি সিস্টেম। তো এখন ভ্যাকিউম টিউব বেসড সিস্টেম কেমন সেটা দেখার জন্য আপনারা এই যে ফার্স্ট জেনারেশন লেখাটায় ক্লিক করলেই আপনার একটা পেজে চলে যাবে, ওইখানে সব ডিটেলস ছবি দেখতে পারবেন যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলি কেমন ছিল, সাইজ কেমন ছিল, ভ্যাকিউম টিউব কেমন, ফ্রিজের মতো না এই রুমের মতো, আমার বলছো এই রুমের মতো ছিল এক একটা কম্পিউটার, যার পারফরমেন্স ছিল এখনকার কম্পিউটারের কোটি ভাগের 1 ভাগ। ঠিক আছে, এখন আপনারা মনে করেন যে প্রসেসর ইউজ করেন, এটা নর্মাল প্রসেসরই আপনি 3 গিগাহার্টজ পান, গিগাহার্টজ। আর আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পাইছি মেগাহার্টজে, তাও কত মেগাহার্টজ, 100-200 মেগাহার্টজ। এখন আপনারা সেটা মানে কত গুণ হয়ে গেছে চিন্তা করেন। আর ফার্স্ট জেনারেশনে ওটা আমি যখন বলছি তখন ফিফথ জেনারেশন ছিলাম আমরা। তো ফার্স্ট জেনারেশনে ছিল ফিউ গিগাহার্টজ, 1 গিগাহার্টজ, 2 গিগাহার্টজ, যেটা এখন মানে 1 হার্টজ, গিগাহার্টজ বলছি, 1 হার্টজ 2 হার্টজ এরকম ছিল। আর আমরা যখন ইউজ করেছি তখন ছিল হচ্ছে 100 বা 200 কিলো হার্টজ। আপনারা এখন ইউজ করছেন গিগাহার্টজে, মেগাও না, গিগাহার্টজে ইউজ করতেছেন। এনিওয়ে, তো এই যে আলাদা আলাদা প্রত্যেকটা জেনারেশনের টাইম স্লটটা মনে রাখবেন এবং কি টাইপের, মানে এইখানে যেটুকু আছে এতটুকু হলো, এই টেবিলটা হলো মুখস্থ করবেন এতটুকু। আর ক্লিক করলে যে ডিটেইলসটা আছে ওইটা আপনাদের জেনারেল নলেজের জন্য আপনারা একটু দেখতে পারেন আর কি, যে ওই সেকেন্ড জেনারেশনের কম্পিউটারগুলি কেমন ছিল সেটা আমি একটু ছবিগুলি দেখলাম বা 2-1টা লাইন পড়লাম, এটা আপনাদের নলেজের জন্য। বাট যেটুকু মুখস্থ করতেই হবে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের টাইম পিরিয়ড কতটা এবং ওই সময় কি টেকনোলজি ইউজ করা হতো। সেকেন্ড জেনারেশনে আমরা ট্রানজিস্টর টাইপের ইউজ করতাম। ট্রানজিস্টরও এখনো ইউজ হয় সার্কিটসগুলিতে, বাট ট্রানজিস্টরের সাইজগুলি অনেক ছোট হয়ে গেছে, মানে খুব ওই যে মাদারবোর্ডের মধ্যে দেখবেন ছোট 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 যে অনেকগুলি চিপসের মধ্যে দেখা যায়। হ্যাঁ, না না, কালো রঙের গুলি আইসি, ছোট ছোট একদম ছোট ছোট দেখা যায়, ওইগুলি হচ্ছে ট্রানজিস্টর। আপনি এখন যে সেকেন্ড জেনারেশনের যদি ক্লিক করে ট্রানজিস্টর দেখেন, ওইগুলি বেশ বড় বড় সাইজের ট্রানজিস্টর দেখতে পাবেন, ওইগুলি এখন একদম মাইক্রো সাইজের হয়ে গেছে। তারপরে থার্ড জেনারেশন আসছে আমাদের 65 থেকে 71-এ, যে সময় আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করতাম। ফোর্থ জেনারেশন ছিল 71 to 80, যে সময় আমরা VLSI মাইক্রোপ্রসেসর ইউজ করতাম। VLSI মানে কি জানেন কেউ? ট্রাই করেন, একটু ট্রাই করেন, বলেন। ভিতে ভেরি, এরপরে ওয়াই ল্যাঙ্গুয়েজ, এখানে তো আমরা হার্ডওয়্যার নিয়ে কাজ করছি। আপনাকে তারপরে বলা আছে মাইক্রোপ্রসেসর বেসড, তো সার্চ করা লাগবে না, আমি বলে দিচ্ছি, আপনি সার্চ করে দেন। নিজের কনসেপ্ট থেকে একটু বলেন না, যে আপনাদেরকে গতদিনকে কি শেখালাম, যে আপনারা মানে নিজে চিন্তা করে কিছু বলেন, যদি ভুল হয় তো হলো, আপনার তো এখানে সঠিক হয়তো মার্ক নেই, আপনাকে তো বলিনি যে আপনি এখানে ভুল উত্তর দিলে আপনাদের মার্কস কেটে দেওয়া হবে। ট্রাই করি, আমরা ট্রাই করি। VLSI হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই টাইপের মাইক্রোপ্রসেসর বেসড ইউজ করা হতো। আর ফিফথ জেনারেশন আমরা এখন আছি, যেটা টাইম পিরিয়ড হচ্ছে 1982 অনওয়ার্ডস, মানে 1980 থেকে এখন 2020 পর্যন্ত, 22 পর্যন্ত আমরা যেই টেকনোলজিতে এখনো আছি, দিস আর ইন ফিফথ জেনারেশন। এন্ড ফিফথ জেনারেশনে আমরা ইউজ করছি ULSI মাইক্রোপ্রসেসর বেসড ডিভাইস। ঠিক আছে, রাইট? হ্যাঁ, এটাই তো, গেস করেন, তাহলে পুরো ঠিকই। আলট্রা দেখে, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। না দেখে কিছু বলা যাবে না। হ্যাঁ, না দেখে কিছু বলা যাবে না। দিল্লিটা মিথ্যা। না না, আমি তো না দেখে বলে কি, আপনি গেস করেন, গেস করেন যে আমরা চিন্তা করি, এই আপনার চিন্তা শক্তিটাকে বাড়ান না। একটু আগে যে শোভন কি করে গেল, যে আপনারা বিভিন্ন প্রবলেম চিন্তা করেন, পথে ঘাটে চলতে, বাসে বসে আছেন বা শুয়ে আছেন, মুভি দেখছেন, চিন্তা কিছু একটা আসুক, নিজের মধ্যে কিছু চিন্তা আনেন, সেই চিন্তাটা সলিউশন কিভাবে হবে এটা পরের বিষয়, যে এরকম একটা প্রবলেম এটাকে কিভাবে সলভ করা যায়
সেই জন্য আপনাদের বললাম যে দু একটা এক্সাম্পল বলো যাতে শুনুক তারা। আচ্ছা, তার ঠিক নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আমি তো লিঙ্কে মানে আসলে কন্টেন্ট তো অনেক, এগুলি তো সব এই ক্লাস নোটের মধ্যে নিয়ে আসলে তো মুশকিল। লিঙ্কটার মধ্যে জেনারেশন অফ কম্পিউটার নিয়েই আরো ফার্দার ডিসকাশন করা আছে। আপনারা একটু জাস্ট এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, টেবিলের নিচে লিঙ্ক দেওয়া আছে। সামনে এটা কেটে গেছে। স্যার লিঙ্ক আছে সেকেন্ড নোট, সেকেন্ড নোট, ফার্স্টে তো শেষ করেছি। স্যার সেকেন্ড নোট Second note আছে। লিঙ্ক আছে ফার্স্ট নোটে জেনারেশন দেখাচ্ছিলাম ওইটা ওয়ান। ও আচ্ছা। সেকেন্ড নোট থেকে আমরা জেনারেশন থেকে আসছি। সেকেন্ড কই দিছে? প্রথমটা যেখানে পাইছো সেকেন্ডটা ওখানেই পাবো। স্যার ঠিক আছে ঠিক আছে, এই লিঙ্ক থেকে আমরা আর একটু ডিটেইলস দেখবো। এই যে আপনাদের এটা হোম টাস্ক থাকলো জেনারেশন অফ কম্পিউটার, এটার উপরে একটু হালকা নিজেরা দেখবেন কুইজের দু একটা কোশ্চেন এখান থেকে দেওয়া হবে। ঠিক আছে, এমসিকিউ। থিওরি বলি। টাইমটা বুঝতে পারছো স্যার? হুম? টাইম হ্যাঁ, টাইম স্লটটা আর কি টাইপের বেস এটা মুখস্থ থাকবে যে ফার্স্ট জেনারেশন কবে, এত থেকে এত সাল, কি টাইপের, আমরা এই টাইপের। ঠিক আছে, আর বাকিগুলির পরে জাস্ট একটু জেনারেল আইডিয়া রাখলেই হবে। এবং আপনাদের নলেজের জন্য, আপনারা তো সবাই সিএসসি স্টুডেন্ট, আপনাদের কম্পিউটার জেনারেশনগুলির সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখার জন্য জাস্ট লিঙ্কটা দেওয়া আছে, ওখানে কিছু ছবি আছে, ছবিগুলি দেখবেন আর দু একটা করে লাইন পড়বেন। কিন্তু মুখস্থ করতে বলছি না, জাস্ট দু একটা লাইন পড়লে আপনাদের কিছু আইডিয়া থাকবে, আপনারা এমসিকিউ অ্যান্সার করতে পারবেন আর কি। আচ্ছা, নাও উইল কোনটা জানো তো? আচ্ছা, সো দেখেন আলোচনার বিষয় কিন্তু খুব সহজ, এখানে কিন্তু জটিল কোনো কিছু আলোচনা করা হবে না যে আপনাদের মাথায় ঢুকতেছে না, এরকম জটিল কিছু কিন্তু না। তো প্র্যাকটিস করেন আস্তে আস্তে, এই জন্য সহজ কোর্সগুলি আগে দেওয়া হয়, তারপর আস্তে আস্তে কমপ্লেক্স কোর্সগুলি সামনে আসে। সো নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ কম্পিউটার। কম্পিউটার যে কত প্রকারের হয় সেই ক্লাসিফিকেশনটা আমরা দেখব। তা আপনার ফার্স্টে বলছে যে অন দ্য বেসিস অফ ডেটা হ্যান্ডলিং ক্যাপাবিলিটিস কম্পিউটার আর থ্রি টাইপস। ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যানালগ, সেকেন্ড ওয়ান হচ্ছে ডিজিটাল, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য হাইব্রিড টাইপ। হাইব্রিড ইজ দ্য কম্বিনেশন অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। ঠিক আছে, তাহলে অ্যানালগ কম্পিউটার কোনগুলি? যে কম্পিউটারগুলি ডিজিটাল না সেটাই অ্যানালগ। অ্যানালগ কোনগুলি? আপনি মনে করেন যে মোটরসাইকেলের মিটার দেখেন, মিটারটা কিছু আছে কাঁটাতে ওঠে, কিছু আছে ডিজিটে ওঠে। একই স্পিডোমিটার বা ওডোমিটার যাই বলেন। স্যার পিছনে ঘরে আনো Yes, this is Analog. analog, but এটা ডিজিটাই আসতে পারতো। হ্যাঁ, that is digital. তো এইরকম বিষয়গুলিকে ফার্স্টে আপনারা যে অ্যানালগে দেখেন যে অ্যানালগ কম্পিউটার আর ডিজাইন টু প্রসেস অ্যানালগ ডেটা, and analog data is the continuous data that changes continuously, মানে যে ডেটাটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে ওইটা changes continuously and cannot have distinct value. So we can say that analog computers are used where we do not need exact value, মানে যেখানে আমরা এক্সাক্ট ভ্যালুকে নিয়ে নেক্সট ক্যালকুলেশন করতে পারছি না সেরকম ক্ষেত্রে এই অ্যানালগ প্রসেসগুলি আসছে, মানে ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে। অ্যান্ড এক্সাক্ট ভ্যালু সাচ অ্যাজ দ্য স্পিড, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড কারেন্ট। কারেন্ট মানে যে অ্যাম্পিয়ার কারেন্ট, এই কথা বলছে। সো নেক্সট হচ্ছে অ্যানালগ কম্পিউটারস আর directly accept the data from measuring device without first converting it into the numbers and codes. They measure the continuous changes in physical quantity and generally render output as the rendering on a dial or a scale, মানে ডায়ালের মধ্যে অথবা স্কেলের মধ্যে কাজ করে, যে আমি ওয়েট স্কেলের মধ্যে দাঁড়ালাম, ওয়েট স্কেলটা যে কি করছে আর কি এইরকম ডায়াল টাইপের। সো স্পিডোমিটার আর মার্কারি থার্মোমিটার, মানে যে মার্কারি যে থার্মোমিটারগুলি আছে টেম্পারেচার মেজার করে, এইগুলি আর দ্য এক্সাম্পল অফ অ্যানালগ কম্পিউটার। তো দেখেন যে স্পিডোমিটার আর এই মার্কারি একটা থার্মোমিটার, এইটাকেও কম্পিউটার বলতেছে। দিস আর এক্সাম্পল অফ অ্যানালগ কম্পিউটার। তাহলে এইগুলি কি করে কম্পিউটার হলো, তাই না? মনে প্রশ্নই আসতে পারে যে একটা থার্মোমিটার কি করে একটা কম্পিউটার হলো। তো কম্পিউটারের আপনাকে শুরুতে কনসেপ্টে কি বলা হচ্ছিল, কম্পিউটার আপনার থেকে ইনফরমেশন নিবে, প্রসেস করবে,
এরপর একটা আউটপুট দিবে। তার মানে আপনার বডিতে টেম্পারেচার আছে বা আপনার রুমে কত টেম্পারেচার আছে এই ইনফরমেশনটা ও ইনপুট আকারে দিচ্ছে। ও এটাকে প্রসেস করে আপনাকে একটা ডিজিটে দেখাচ্ছে অথবা একটা স্কেলে দেখাচ্ছে যে টেম্পারেচার ইজ এত ডিগ্রি। তাহলে এটা আউটপুট। এন্ড ওই টেম্পারেচারটাকে আপনি চাইলে স্টোরও করতে পারছেন। অ্যানালগগুলিতে স্টোর করার সিস্টেম নাই, বা ডিজিটালগুলিতে স্টোরও করতে পারছি। এই কনসেপ্টে আমরা এইগুলিকেও একটা কম্পিউটারের ক্যাটাগরির মধ্যে আনতে পারি। সো এর কিছু অ্যাডভান্টেজেস আছে, অ্যাডভান্টেজেস অফ অ্যানালগ কম্পিউটার। আমি একটু ডিটেলসে না আসি, হ্যাঁ আপনার এগুলো একটু দেখতে হবে, এগুলো আপনারা একটু দেখে নিন। জাস্ট যতটুকু পড়তে হবে এখানে আর বাইরে কিছু নাই, জাস্ট এখানে লেখা আছে খুব সহজভাবে আপনারা একটু রিডিং দিয়ে নিলে পারবেন। নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যানালগ। দিস আর দ্য স্লাইড রুলস। স্লাইড রুলস হচ্ছে যে মেকানিক্যাল পারপাসে ইউজ করা হয়। এন্ড তারপর হচ্ছে ডিফারেনশিয়াল অ্যানালাইজার। দেন আছে হচ্ছে ক্যাসেল ক্লক, মানে যে টাইপের ক্লক, বড় ক্লকসগুলি ওই অ্যানালগ ক্লকস। এন্ড ইলেকট্রনিক অ্যানালগ কম্পিউটার। ইলেকট্রনিক অ্যানালগ কম্পিউটারটা কিটা দেখেন যে ইন দিস টাইপ অফ অ্যানালগ কম্পিউটার electronic signal flow through a capacitor and resistor to simulate physical phenomena. Here the mechanical interaction of computer does not take place. Mechanical interaction হচ্ছে না, এবং আমরা কি করছি, ভোল্টেজ of the electrical signal generates the appropriate display, মানে কতটুকু ভোল্টেজ আছে, কত অ্যাম্পিয়ার আছে, ওইগুলিকে আমরাকে প্রসেস করে ডিসপ্লেতে দেখাচ্ছে আর কি। Second thing is the most common and popular thing is the digital computer, and it is designed to perform calculations of logical operation at high speed. High speed এ আমাদের যে লজিকগুলি সলভ করতে দিব আমরা অতি দ্রুততার সাথে। এগুলো আমরা ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটারের মধ্যে ডিসকাস করেছিলাম যে কম্পিউটার অতি দ্রুত কাজ করতে পারে, আপনাদেরকে যে মাইক্রো সেকেন্ডের মধ্যে বা ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ডের মধ্যে যে কোনো টাস্ককে যে সলভ করে দিতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল আপনাদের সাথে। তারপর আমরা বলছিলাম যে ইট অ্যাকসেপ্ট দ্য র ডেটা অ্যাজ ইনপুট ইন দ্য ফর্ম অফ ডিজিটস অর বাইনারি নাম্বারস and process it with the program stored in the memory। যে প্রোগ্রামটা আমরা প্রোভাইড করি সেই প্রোগ্রামের মাধ্যমে ওইটাকে প্রসেস করে। প্রোগ্রামটি কিন্তু অটোমেটিক আসে না, বা এটা কম্পিউটারের কাছেও থাকে না, প্রোগ্রামটা দিতে হয়, প্রোগ্রামটা আমাদেরকে সেট করে দিতে হয়। And all modern computers like laptop, desktop, including smartphones we use at home or office are digital computers। মানে যে যত রকম যে ইলেকট্রনিক এই টাইপের ডিভাইস আমরা ইউজ করছি, all are the example of digital type computers. Now listed here some advantages. It allows you to store a large amount of information। মানে আমরা previously আপনার কম্পিউটারের যে অ্যাডভান্টেজেস গুলি আলোচনা করেছি, ওই অ্যাডভান্টেজেস গুলি আপনি ডিজিটাল কম্পিউটারের অ্যাডভান্টেজ হিসাবে চালিয়ে দিতে পারেন। দেখেন যে এখানে যদি আমার সাথে আপনারা যদি একটু দেখেন যে লেখা আছে যে লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন এন্ড রিট্রাইভ ইট ইজিলি whenever you need it। দেন আছে you can easily add new features to digital system more easily। ডিজিটাল সিস্টেমে আপনি নতুন নতুন ফিচারগুলি খুব সহজেই অ্যাড করতে পারবেন। তারপরে যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস ক্যান বি ইউজড ইন ডিজিটাল সিস্টেম জাস্ট বাই চেঞ্জিং দ্য প্রোগ্রাম উইদাউট মেকিং এনি চেঞ্জেস ইন হার্ডওয়্যার। মানে প্রোগ্রামটা চেঞ্জ করে কোনো হার্ডওয়্যার চেঞ্জ না করেও আমরা কি করতে পারবো, ডিফারেন্ট অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারবো আর কি। মানে আমরা এখন এক ধরনের, আমার কাছে মনে করেন উইন্ডোজ 10 আছে, আমি উইন্ডোজ 11-এ আসবো, আমার জন্য কিন্তু এখন এই মুহূর্তে হার্ডওয়্যার চেঞ্জ না করলে হচ্ছে, জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা বা প্রোগ্রামটাকে চেঞ্জ করেই আমি সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি। ইজিয়ার, এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার অ্যাডভান্টেজ, যেটা অ্যানালগে সম্ভব হতো না। কারণ অ্যানালগের মধ্যে প্রোগ্রামটা ইনস্টল করার জন্য ম্যানুফ্যাকচারের কাছে যেতে হতো। ম্যানুফ্যাকচারই একমাত্র পারে যে ওইটার ভার্সনটাকে আপডেট করে দিতে, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনার নিজেরা কিন্তু এগুলি করতে পারবেন না। তারপরে বলছে যে দ্য কস্ট অফ হার্ডওয়্যার ইজ লেস ডিউ টু অ্যাডভান্টেজ অফ আইসি টেকনোলজি। আইসি ফুল ফর্ম জানেন? ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি টেকনোলজির কারণে এখন ওই আপনার হার্ডওয়্যারের প্রাইসটা অনেক রিডিউস হয়ে গেছে, মানে অনেক কম প্রাইসে আমরা এখন অ্যাভেল করতে পারি। আপনারা জানেন যে এখন কম্পিউটার অলমোস্ট 15,000 হলে একটা কম্পিউটার পাওয়া যায়, লো বাজেট কম্পিউটার আর কি। নতুনই কিন্তু 15-16 হাজার টাকা বা 20,000 টাকার মধ্যে আপনি লো বাজেট ইউজ করতে পারেন। সো টেকনোলজির ইন্টিগ্রেশনের কারণে আমাদের এটা অনেক
চিপ হয়ে গেছে, and it offers high speed as the data processed digitally, and it is highly reliable as it uses error correction code. So these are some advantages. আরো দু একটা আছে। আর থার্ড ওয়ান ইজ দ্য টাইপ অফ হাইব্রিড কম্পিউটার, বাট রিমাইন্ডেড যে এইগুলি কিন্তু অ্যাকচুয়াল টাইপ না। আমরা যে এরপরে যে টাইপটা আলোচনা করব সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সাইজ, মানে আপনারা কম্পিউটারকে সাইজের উপরে বেস করে কম্পিউটারটাকে ক্লাসিফাই করা হয়, ওইটাই হচ্ছে এটার মেন ক্লাসিফিকেশন। তো সেটাই আসছি আমরা। সেটা আসার আগে আমরা হাইব্রিড কম্পিউটারটা একটু বলে নিই। হাইব্রিড কম্পিউটার হ্যাজ ফিচার্স বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কম্পিউটার, দুই রকম ফিচারেরই কম্বিনেশন, অ্যান্ড ইট ইজ ফাস্ট লাইক অ্যান অ্যানালগ কম্পিউটার, মানে এটা যেমন অ্যানালগ কম্পিউটারের মতো ফাস্ট, সেই রকম পাশাপাশি ইট হ্যাজ দ্য মেমোরি অ্যান্ড অ্যাকিউরেসি লাইক ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারে যে মেমোরি আছে, মেমোরি মানে আমরা স্টোর করে রাখতে পারছি, যে কোনো প্রোগ্রাম রান করাতে পারছি, এবং অ্যানালগ কম্পিউটারের যে দ্রুত কাজ করে সেইটাকেও কম্বাইন করে এর সাথে নিয়ে আসছি। সব কিছু মিলেই এইটা হচ্ছে, অ্যান্ড ইট ক্যান প্রসেস বোথ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট ডেটা। এটা কন্টিনিউয়াস ডেটা এবং ডিসক্রিট ডেটা দুইটাকেই করতে পারে। যেমন মনে করেন যে ডিজিটাল স্পিডোমিটার বা ডিজিটাল ওডোমিটারগুলি আপনি চাইলে ওই স্পিডটা তো দেখাচ্ছেই, পাশাপাশি ওটা রেকর্ডও করতে পারবে, রেকর্ডও হয়ে যাচ্ছে যে আমার এই টাইমে এত স্পিড ছিল, এই টাইমে এত স্পিড ছিল। বা আপনি যদি ডিজিটাল থার্মোমিটার ইউজ করেন, আপনি ডিজিটাল তো আপনার টেম্পারেচার আসছে, পাশাপাশি ওটা স্টোরও করে ফেলতে পারছে। তো দুইটাকেই আমরা একসাথে ফ্যাসিলিটেট করতে পারবো। So it is widely used in specialized applications where both analog and digital data is processed. For example, a processor is used in a petrol pump that converts the measurement of fuel flow into quantity and price. কোয়ান্টিটি এবং প্রাইস দুইটাই দেখাচ্ছে আর কি, মানে পেট্রোল পাম্পে আমরা যখন যেটুকু ফুয়েল নেওয়া হচ্ছে ওটা তো কোয়ান্টিটি আসার কথা, কোয়ান্টিটিটাকে প্রাইস দিয়ে গুণ করে যে টোটাল অ্যামাউন্টটা হয় টোটাল অ্যামাউন্টটাও দেখা দিচ্ছে আর কি। Similarly, they are used in airplanes, hospitals and scientific applications. Some advantages এখানে লিস্ট করা আছে, দুই তিনটা পয়েন্ট, জাস্ট এগুলি মুখস্থের কিছুই না, আপনার খুবই সহজ বিষয়। আপনারা এক দুইবার করে একটু যদি রিডিং দেন, you can write 2 lines about this. Some benefits of hybrid computer, or what is hybrid computer, আপনি 2 লাইন লিখলেন, 2 লাইনে একটু বেনিফিটস লিখে দিলেন, সিম্পল। এখন আসেন হচ্ছে যে ক্লাসিফিকেশনের মেইন টাইপসগুলি। তো এটা এক্ষেত্রে বেসিক্যালি 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়, বাট এটাকে অনেক ক্ষেত্রে 5 ক্যাটাগরিও বলে। তো সবচেয়ে ফাস্টেস্ট এবং লার্জেস্ট এবং এক্সপেন্সিভ টাইপ হচ্ছে সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটারের মধ্যে আমাদের যে নর্মাল এখনকার যে কম্পিউটার ইউজ করি, এটা হচ্ছে মিলিয়ন টাইমস ওটার ভিতর পারফরমেন্স থাকে আর কি। তার মানে হিউজ ডেটা, হিউজ বলতে হিউজ ডেটাটা কোথায় আসে, মনে করেন যে ওয়েদার ফরকাস্ট করা হয় যখন, তখন কিন্তু অনেক ডেটাকে নিয়ে, মানে আমরা চিন্তা করতে পারছি না যে আপনাদের ডেটা সায়েন্সের আইডিয়া থাকলে বুঝতেন হিউজ ডেটা, সেই ডেটাটা অনেক অনেক মানে বিলিয়ন বিলিয়ন ডেটা, ঠিক আছে, বা ট্রিলিয়ন পরিমাণ ডেটাকে সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে আপনাকে রিপোর্ট দিতে হবে, এবং এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপনাকে রেজাল্ট দিতে হবে। যে একবার প্রসেস করে চেঞ্জ করে রেজাল্ট দিল ফাইনাল হয়ে গেল, তা না, আপনার প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো ওই প্রতি মিনিটে আপনার ওই বিলিয়নস অফ ডেটাকে প্রসেস করে ওয়েদার ফরকাস্ট জেনারেট করা হয়। এই কারণে এইসব ক্ষেত্রে সুপার কম্পিউটার প্রয়োজন হয়। এছাড়া সায়েন্টিফিক কাজে হচ্ছে আপনার অনেক ডেটা লাগে, রিসার্চের কাজে অনেক ডেটা লাগে, অনেক ডেটাকে নিয়ে ডেটার ট্রেন্ডটাকে বের করতে হয়, যে ডেটা কোন দিকে যাচ্ছে। আপনাদের মনোযোগ মনে হয় কমে যাচ্ছে, পেছনে আপনারা গল্প করছেন কি, কি নাম ওই যে এই ভাই চশমা পরা, হ্যাঁ আপনার নাম কি? সজীব। সজীব, কি দেখতেছেন, কি বলছেন বলেন তো? হ্যাঁ এই ফাইলটা মনিটরে কিভাবে দেখছেন? ওখানে তো নেট নাই। আচ্ছা, শেয়ার করেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন না, আমি তো বলেছি আপনাদেরকে 15-20 মিনিট পর পর একটু রিল্যাক্স টাইম দিব। সো 15-20 মিনিট হোক, তারপর একটু রিল্যাক্স করেন। আচ্ছা, আজকে এই বেসিস অফ এই সাইজের যে 5টা পয়েন্ট আছে, এই 5টা নেক্সট দিন থেকে আলোচনা করব। এখন হচ্ছে আমরা একটু লেখালেখির কাজ করি আর কি। দ্যাট মিনস আমরা একটু নাম্বার সিস্টেমের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি অন দ্য বেসিস অফ কম্পিউটার। আপনারা চাইলে একটু চোখ ঘুরাইতে পারেন। এখানে কি কোনো লিঙ্ক দিচ্ছি সাথে?
এটা আপনাদের সাথে নেট থাকলে একটু সুবিধা হতো, কারণ আপনারা যখন ওই সুপার কম্পিউটার ফিচারসগুলি পড়বো তখন আপনারা নেটে সার্চ দিয়ে ফেলবেন সুপার কম্পিউটার, দেখবেন যে সুপার কম্পিউটারগুলি কেমন দেখতে হয়, লেটেস্ট একটা সুপার কম্পিউটারের নাম জানবেন, হ্যাঁ ওগুলির পারফরমেন্স কতটা, পাওয়ার কতটা, সেইগুলি একটু দেখে নিলেন আর কি, সাথে সাথে আমার ডিসকাশনও শুনলেন, তাতে আরো ভালো হবে আর কি। সো আমরা এখন